রূপরেখা কি হবে তা দেখার জন্য শোনার জন্য কবি আব্দুল সালাম আপনারা বসে আছেন। সময়ের সম্মানের নামে আমাদের রেডিও নেতৃবৃন্দ একদম সোজা দেখা যাচ্ছে দেখা আমি বাংলাদেশের লক্ষ্যমণি জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ সভাপতি দিয়েছেন সংগ্রামী আমি জনাব হযরত আল্লামা মাহমুদ হক সাহেবকে যত্নপূর্ণ গান ঘোষণার জন্য সংগ্রাম করছি। এখন আপনাদের সামনে আমি আল্লামা মাহমুদ হক السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم إلى يوم الدين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تركنوا إلى الذين ظلموا فتمسكهم النار. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি কুষ্টিয়া জেলা সভাপতি মৌলানা আব্দুল করিম খান, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় স্থানীয় দায়িত্বশীল সর্বস্তরের কুষ্টিয়া জেলাবাসী, গণপ্রাণ মুসলমান ভাই ও তৃণমূল পর্যায় থেকে সমবেত আমার প্রান্তীয় সংগঠনের নেতাকর্মী ভাইয়েরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগৎকাল পাথরের উপর চেপে বসা শরীরচারী যুগের নব্য রেডি ফেরাউন জালিম হাসিনা শাহী সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এরপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল বীর শহীদদেরকে যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। 2009 সালের পিলখানা কালজয়ীতে 2013 সালের শাপলা চত্বরে ভূমন্ডল বিপ্লবী কওমি জনতার উপর পরিচালিত কায়দামে 2014-15 সালে সরকার বিরোধী আন্দোলনে 2021 সালে মোদী বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের উপর পরিচালিত এই জুলুম নির্যাতনে সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে আত্মদানকারী 2 সহস্রাধিক বাংলার নামা সন্তানদেরকে যাদের কোরবানি আর রক্তের শিবিরে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম শহীদদের শাহাদাতকে কবুল করুন এবং তাদের এই আত্মত্যাগের বিনিময়ে একটি সুন্দর ছবি সমৃদ্ধশালী বৈষম্যহীন একটি দীর্ঘ বার্তা আমাদেরকে দান করুন। প্রিয় শান্তির বন্ধুগণ, আমরা একটি দীর্ঘ জুলুমের পথ অতিক্রম করে 5ই আগস্টের মহান বিপ্লবের পরে একটি বড় অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিতাড়িত করে একটি নতুন বাংলাদেশ গড়ার দোরগোড়ায় এবং সেই প্রত্যয়ী আমাদের সামনের দিকে পথ চলছি। এই সময়টা আমি বাংলাদেশের মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশের মানুষ অতীতে বহুবার সংগ্রাম করেছে, সংগ্রাম করে তারা অপশক্তিকে পরাস্ত করেছে, পরাজিত করেছে।
এই ইতিহাস অনেক দীর্ঘ। 199 বছর পর্যন্ত সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী অপশক্তিকে তারা পরাস্ত করেছে। অতঃপর পূর্ব বাংলার মুসলমানদের স্বাধীন জাতিসত্তা গঠনের অধিকার নিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে পশ্চিম পাকিস্তানের দাদাবাদের খতম করার জন্য পূর্ব বাংলার মুসলমানরা সংগ্রাম করেছে। অতঃপর 24 বছরে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে 71 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র হিসেবে অবদান করিয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা প্রতিবার বিজয় অর্জন করার পর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছি আর মুহূর্তে আমাদের বিজয়কে ছিনতাই করা হয়েছে। 1947 সালে দেশ যখন বিভক্ত হলো, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি করবার ঐতিহাসিক লাহোর প্রস্তাবে বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা শেরে বাংলাকে ফজলুল হকের যে উত্থাপিত প্রস্তাব, সেই প্রস্তাবকে ভিন্ন খাতে প্রবাহিত করে একটি একাধিক ইসলামী মুসলিম রাষ্ট্রের পরিবর্তে একটি ভিন্ন ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন ভিন্ন ভৌগোলিক এলাকাকে সংযুক্ত করে একটি রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে এই দেশের অগ্রগতি এবং তার প্রকৃত স্বাধীনতাকে বিরোধিত করা হয়েছিল। যার কারণে 1971 সালে আবার স্বাধীনতা সংগ্রাম করতে হয়েছে। 71 সালে এই স্বাধীনতা সংগ্রাম করেছিল 24 বছরের পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকদের বৈষম্যের বিরুদ্ধে। 71 মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মুসলমানের লড়াই। তারা 47 সালে বাংলাদেশ এবং এই ভূখণ্ড এই কমিটমেন্ট নিয়ে স্বাধীনতা লাভ করেছিল। জাতিসংঘ অঙ্গীকার ছিল আল্লাহর আইন বাস্তবায়ন করা হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। তিনি 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা জাতিসংঘের কিন্তু সেই অঙ্গীকারকে তারা ভঙ্গ করেছে, জাতিসংঘের তারা গাদ্দারি করেছে। 1970 সালে শেখ মুজিবুর রহমান সাহেব গান্ধীর কাছে প্রতিশ্রুতি দিলেন, অঙ্গীকার করলেন, কমিটমেন্ট করলেন, নৌকাবাজার ছিল আমরা পাস করতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করব না। জাতিসংঘে কোরআন সুন্নাহ বিরোধী ইসলাম বিরোধী কোনো আইন তৈরি না করবার অঙ্গীকার করে ওয়াদা করে জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি নির্বাচনে বিজয় অর্জন করলেন। পশ্চিম পাকিস্তানে যারা ক্ষমতা হস্তান্তর না করে তারা 25 মার্চের ভয়ানক কারণে হামলা চালালো। 26 মার্চ এমন রাত থেকে স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হলো। মানুষের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 16 ডিসেম্বর 71 সাল বিজয় অর্জন হলো। এই 71 সালের 16 ডিসেম্বর পর্যন্ত 1947 সালের আগস্ট থেকে 71 16 ডিসেম্বর পর্যন্ত কোনদিন বাংলাদেশের মানুষকে ধর্মনিরপেক্ষ বলার কথা শোনা হয়নি। বাংলাদেশের মানুষের সঙ্গে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মতবাদের কাউকে শোনা হয়নি। অথচ 71 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 1 মাসের ব্যবধানে এই দীর্ঘ 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে ছিলেন না, পাকিস্তানের হাতে সেই তাদের কাছে বন্দী ছিলেন, অথবা তাদের কাছে নিরাপদ ছিলেন, জেলেই ছিলেন। সেখান থেকে তিনি ছাড়া পেয়ে মুক্তি পেয়ে গেলেন লন্ডনে। লন্ডন থেকে স্বাধীন বাংলার মাটিতে তিনি পদার্পণ না করে তিনি গেলেন সর্বপ্রথম নয়াদিল্লিতে। বাংলাদেশ স্বাধীন হলো, সেই স্বাধীন জনগণের কাছে না এসে তিনি গেলেন নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধীর কাছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী ৭২ সালে শেখ মুজিবুর রহমান সাহেবকে ভারতীয় সংবিধানের মূল ভিত্তিতে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার শপথ করিয়ে দিলেন। আর সেই শপথের ভিত্তিতে ভারতীয় প্রেসক্রিপশনকে বুনিয়াদ হিসাবে ধরে নিয়ে ৭২ সালে বাংলাদেশের স্বাধীন বাংলার মাটিতে একটি সংবিধান তৈরি হল।
সেই সংবিধানের মাধ্যমে লাখো প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণ করে ধরে দেওয়া হয়। আমরা বলতে চাই ৭২ সালের সংবিধানের মাধ্যমে ১৯৭১ মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়। ৭২ সালের সংবিধানের মাধ্যমে স্বাধীনের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের সেই বাহাদুরকে খর্ব করা হয়। ৭২ সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষের হাজার বছর ইচ্ছা এবং অভিপ্রায়কে বহালিভাবে হত্যা করা হয়েছে। ৭২ সংবিধানের নাম দিয়ে ৭১ সংবিধান ৭১ চেতনাকে হত্যা করা হয়েছে। এইভাবেই ৭১ চেতনার নামে বিগত ৫০ বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী বাকশালী শক্তি বাংলাদেশের মানুষকে ৭২ চেতনাকে দেওয়ার চেষ্টা করেছে। আমি এই অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই ৪৭ সালের বিজয় অর্জন করার পরও শান্তিপূর্ণ লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি। ৭১ ঐতিহাসিক জুলুমের বিরুদ্ধে হয়ে মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করার পরে কয়েক মাসের ব্যবধানে মুক্তিযুদ্ধের অর্জনকে হাইজ্যাক করেছে, ছিনতাই করে স্বাধীন বাংলাদেশকে আরেকটি দেশের পরিণত করা হয়েছিল। আর ২০২৪ সালে সেই ঐতিহাসিক বিজয় আমরা অর্জন করেছি। সেই বিজয়কে কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। বৈষম্যের প্রভাব করতে হবে। উপরে ফেলতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিগত এই ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনকারী শক্তির প্রত্যেকটা খুনির বিচার করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের উপর জুলুম চালিয়েছে, অন্যায় চালিয়েছে। সেই দেশটাকে স্বাধীন দেখতে চায়নি। প্রকৃত অর্থে ৭৫ সালের পর থেকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার রাজনীতি করেছেন তিনি। ৭৫ সালে তার বাবা নিহত হওয়ার পরে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই সাইকোপ্যাথিস্ট এই শেখ হাসিনা এরপর থেকে শুরু করেছে ষড়যন্ত্রের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি আর বিভাজনের রাজনীতি। এইভাবে প্রতিশোধ গ্রহণ করতে করতে সে গোটা দেশ থেকে প্রতিশোধ নিয়েছে। গোটা বাংলাদেশকে ভারতের অন্য রাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছে। প্রতিশোধ নিতে নিতে স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকে সে প্রতিশোধ গ্রহণ করেছে। আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান চিন্তাশীল মানুষ থেকে থাকে তাদেরকে আমি একটু চিন্তা করার আহ্বান জানাই। আপনারা লক্ষ্য করে দেখুন, শেখ হাসিনা অনুভব করতে পেরেছিল অবশ্যই বাংলাদেশে অনেকগুলো শক্তিশালী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে। এরপরে শোনা যায় আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নিজস্ব একটা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবনের নিজস্ব একটা গোয়েন্দা সিস্টেম ছিল। আর এরপরে যেই দেশের পরামর্শে সার্ভ করেছে সেই দেশের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক বাংলাদেশের সর্বস্তরেই বিস্তৃত ছিল। এই সকল গোয়েন্দা নেটওয়ার্কগুলো অবশ্যই তাকে আগাম সতর্ক করেছিল যে তোমার ক্ষমতার মসলা টিকবে না। অবশ্যই করেছিল। আগস্ট মাসের শুরু থেকে যখন তার ক্ষমতা যায় যায় অবস্থা, এই সংবাদগুলো শেখ হাসিনা যে টের পায় না ব্যাপারটা এমন হতে পারে না। সে অবশ্যই আগাম অনুমান করেছিল, তার কাছে সংবাদ পৌঁছেছিল। সংবাদ পেয়ে সে কি করেছে? তিনি তার পরিবারের নিরাপত্তা চিন্তা করেছেন। তিনি তার ছেলে মেয়েকে আগে নিরাপদ স্থানে পাঠিয়েছেন। এরপরে তার পরিবারের ছোট একটা বোন তার এখানে ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে আর এখান থেকে আগে তার পাচার করেছে হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশের মানবিক চুরিতে পরিণত করেছে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। অবশিষ্ট যা ছিল 14টা লাগেজে ভর্তি করে 5 লাখ হেলিকপ্টারে ভর্তি দিয়ে
সে তাদের আত্মসাৎ করে যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে ধ্বংস করেছে, তাদের দেশে চলে গিয়েছে। দুইবারের জন্য আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর কথা সে ভাবে নাই। সে ভেবেছে শেখ রেহানার কথা, সে ভেবেছে তার ছেলে সে সচিব পদে পায়ের কথা, সে ভেবেছে সাংবাদিকদের কথা, সে আওয়ামী লীগের কথা ভাবে নাই, আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর কথা ভাবে নাই। চূড়ান্ত মুহূর্তে সে আওয়ামী লীগের হেলমেট বাহিনীকে, সে আওয়ামী লীগের আন্তর্জাতিক বাহিনীকে জনগণের মুখ থেকে দাঁড় করিয়ে দিয়ে তাদের হাতে পিস্তল রিভলভার রাইফেল তুলে নিয়ে তাদের মাতৃভাষা আমার সন্তানদের বুকগুলোকে তুলে দিয়ে শাসন করেছে। এইভাবে সে গোটা দেশের মানুষের মুখোমুখি করে দিয়েছে আওয়ামী লীগকে। কেন করেছে? কারণ সে আওয়ামী লীগের কাছ থেকে অনুরোধ দিয়েছে। সে বলেছিল তার একমাত্র 1975 সালের 15 আগস্ট যখন তার বাবাকে হত্যা করা হয়, শেখ হাসিনার একমাত্র আপনারা শুনবেন, তিনি সেখানে বলেছেন যে আমরা লক্ষ লক্ষ নেতা কর্মী কেউ সেদিন 15 আগস্ট 36 নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের লাশটাকে সংরক্ষণ করা পর্যন্ত চেষ্টা করে নাই। এর থেকে বোঝা যায় আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার কত বড় ক্ষোভ ছিল। এজন্য সে এমন কাজ করেছে, আমি তো যাবই যাবো, আওয়ামী লীগের নাম নিয়ে বাংলাদেশে কেউ যেন কোনোদিন রাজনীতি করতে না পারে। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে জনগণের মুখে বলে অনেকেই ক্ষমতা থাকতে বাধ্য হয়েছেন। আগে 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদের সাথে ক্ষমতা ছেড়েছেন। 1996 সালে এবং 2006 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছেন। ক্ষমতা ছেড়ে তারা প্রয়োজনে তারা জিন্দাখানায় গিয়েছেন, কারাবরণ করেছেন, বছরের পর বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতন করেছেন, মৃত্যুর সন্ধিক্ষণে তারা থাকছেন, কিন্তু দেশ ছেড়ে দলের নেতা কর্মীদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে একা পালিয়ে যান নাই। আর শেখ হাসিনা কি করবে? কাজটা বলেন। আওয়ামী লীগ আমাদেরকে এই প্রশ্ন করে শেখ হাসিনা কাজটা করলেন কি? তিনি যাওয়ার আগে কিন্তু বললেন শেখ হাসিনা মারায় না, শেখ হাসিনা মারায় না। এই কথা বলে সে নেতা কর্মীদেরকে জনগণের মুখোমুখি আরো কিছু যুদ্ধের মুখে ফেলে দিয়েছে। এরপরে সে কি পালিয়ে ছাড়া মারায় নাই? জনগণ কি বলে শেখ হাসিনা পালিয়েছে কি মারায় নাই? পালিয়ে গিয়ে নিজে এবং নিজের পরিবার আখের বুঝিয়েছে, এত বিশাল ঐতিহ্যবাহী আওয়ামী লীগকে ধ্বংস করে নিয়ে গিয়েছে। আওয়ামী লীগ ধ্বংসের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা অন্য কাউকে দায়ী করবেন না, বেগম জিয়ার ডক্টর ইউনূসকে দায়ী করবেন না, জামাত ইসলামী আল ইসলামী আন্দোলন বাংলাদেশ দায়ী করবেন না। সবচেয়ে বড় দায়ী হচ্ছে শেখ হাসিনা। সেই ফ্যাসিবাদ বাংলার মাটি থেকে বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদকে আর কোনোদিন বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। আপনাদের কাছে আমাদের দত্ত আহ্বান, এই বিগত দীর্ঘ অভিজ্ঞতাকে সামনে রেখে আজ আমরা একটি ভাষায় বলতে চাই, বাংলাদেশের বিগত 15 বছর বাংলাদেশের আমল, 24 বছর পাকিস্তানের আমল, 77 বছরের সমস্ত মন্ত্রণালয় এবার খবর আলোচনা করতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে সেবার সূত্র করে ফেলতে হবে। বাংলাদেশের সংবিধানে আর কোনদিন ধর্ম নিরপেক্ষতা মতবাদ পুরোপুরি মতবাদ ভারতীয় এজেন্ডা আর বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা চূড়ান্তভাবে বৈষম্যহীন হিংসাপূর্ণ একটি রাষ্ট্র এবং সমাজ গঠন করতে চাই। এই জন্য ইসলামপন্থী সকল রাজনৈতিক সংগঠনগুলো নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া মজবুত করছে। আমরা কাছাকাছি আসছি, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে নজিরবিহীন
ঐতিহাসিক বৃহত্তর ইসলামী ঐক্য উপহার দেওয়া হবে। সেই ইসলামী ঐক্যের মাধ্যমে বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্রের দিকে অগ্রসর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বৈষম্যহীন চূড়ান্ত ইনসাফপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য ভালো পরিচিত গণতন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত খেলাফত ব্যবস্থায় করে প্রকৃত অর্থে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, সকলের প্রাপ্য অধিকার তাকে ফিরিয়ে দিতে। এজন্য আপনারা আল্লাহ প্রদত্ত এই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আপনারা যার যার জায়গা থেকে পরিশ্রম করতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান করছে। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস, খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে শামিল হয়ে এই বাংলার মাটিকে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে বিজয়ী করে ইসলামী খেলাফত বাস্তবায়নের লক্ষ্যে আপনারা আমাদের হাতে হাত রাখুন। সংঘবদ্ধ এই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা মন্দিরের বাস্তব পর্যন্ত পৌঁছতে চাই। আমরা মনে করি এবং দায়িত্বহীনভাবে বলি বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রের গাথা। বাংলাদেশের শত্রু যারা ইসলামের শত্রু যারা, বাংলাদেশে ইসলাম আক্রান্ত হবে, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। যারা বাংলাদেশের ইসলামকে দুর্বল দেখতে চায়, যারা বাংলাদেশের ইসলামী সমাজ ব্যবস্থাকে দুর্বল করতে চায়, তারাই বাংলাদেশের শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু। আসলে এই বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, ইসলাম বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবার মধ্য দিয়ে দেশ জাতি কল্যাণে আমরা একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই অব্যাহত সংগ্রামে সামিল হই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, কবুল করুন। আজকের এই সমাবেশ সাফল্যমণ্ডিত হোক। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.